আসুন আজ আমরা পশ্চিমবঙ্গের শ্যামপুর বিধানসভা কেন্দ্রের গভীরে প্রবেশ করি। তবে খবরের কাগজের শিরোনাম বা রাজনৈতিক শোরগোল দিয়ে নয়। আমরা এই কেন্দ্রকে বোঝার চেষ্টা করব ডেটা আর তথ্যের আয়নায়, কারণ সংখ্যারাই আসল গল্পটা বলে। চলুন শ্যামপুরের রাজনৈতিক মাটির একেবারে ভেতর থেকে চিত্রটা বোঝার চেষ্টা করা যাক। এই পুরো বিশ্লেষণটা বুঝতে আমরা 5টা ধাপে এগোব। প্রথমে আমরা শ্যামপুরের মাটি আর মানুষের পরিচয় জানব। তারপরে দেখব এখানকার রাজনৈতিক আবহাওয়ায় কি কি বদল এসেছে। এরপরে ক্ষমতার বিন্যাস, শাসনের একটা সম্ভাব্য রূপরেখা, আর সবশেষে ভবিষ্যতের পথটা কোন দিকে যেতে পারে সেই ইঙ্গিত বোঝার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। রাজনীতি তো আকাশ থেকে পড়ে না, তাই না? ওটা জন্মায় সেখানকার মাটি, জল আর মানুষ থেকে। তাই শ্যামপুরের রাজনীতি বুঝতে হলে আগে আমাদের সেখানকার ভৌগোলিক এবং সামাজিক বাস্তবতাটাকে চিনতে হবে, কারণ এটাই এখানকার রাজনীতির আসল ভিত। দেখুন, শ্যামপুর কেন্দ্রটা হল দক্ষিণবঙ্গের হাওড়া জেলার এক নদীমাতৃক সমভূমি। গঙ্গার পাশে হওয়ায় এখানকার মাটি খুব উর্বর, যা চাষবাসের জন্য আশীর্বাদ। কিন্তু এর একটা অন্য পিঠও আছে। বর্ষা এলেই নদী ফুলে ফেপে ওঠে, আর বন্যা এখানকার মানুষের জীবনের এক রূঢ় বাস্তব হয়ে দাঁড়ায়। এই প্রাকৃতিক পরিস্থিতি তাদের জীবন আর জীবিকাকে নিয়ন্ত্রণ করে। এখানকার অর্থনীতি মূলত কৃষির ওপর নির্ভরশীল। ডেটা বলছে প্রায় 67% মানুষ প্রধান কর্মী, মানে তাদের নিয়মিত কাজ আছে। কিন্তু ভাবার বিষয় হল প্রায় 33% মানুষ প্রান্তিক কর্মী। এর মানে কি? মানে হলো প্রতি 3 জনের মধ্যে একজনের সারা বছর কোনো নিশ্চিত কাজ নেই। শ্যামপুর 1 ব্লকে এই সংখ্যাটা 36%-এরও বেশি। এই আংশিক কর্মসংস্থান বা আন্ডার এমপ্লয়মেন্ট কিন্তু একটা চাপা অসন্তোষ তৈরি করে। এখানকার সামাজিক বুননটাও খুব গুরুত্বপূর্ণ। প্রায় 77% হিন্দু এবং 23% মুসলিম সম্প্রদায়ের বাস। জনসংখ্যার প্রায় 15% তফসিলি জাতি, যাদের মধ্যে নমশূদ্র এবং বাগদিরা প্রধান। তাছাড়া মাহিষ্য এবং যাদবদের মতো প্রভাবশালী ওবিসি সম্প্রদায়ও রয়েছে। সাক্ষরতার হার প্রায় 80%, যা বেশ ভালো। কিন্তু আসল চমকটা দেখুন, 2021-এ 86%-এর বেশি ভোট পড়েছে। এটা কি প্রমাণ করে? প্রমাণ করে শ্যামপুরের মানুষ তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কতটা সচেতন আর সক্রিয়। চলুন এবার শ্যামপুরের রাজনৈতিক আবহাওয়ার দিকে নজর দেওয়া যাক। গত 5-6 বছরে এখানে এমন এক নাটকীয় পরিবর্তন ঘটেছে, যাকে বলে রাজনৈতিক মানচিত্রটাই যেন ওলটপালট হয়ে গেছে। 2016 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট ছিল মাত্র 4%-এর কাছাকাছি। ভাবা যায়? আর মাত্র 5 বছরের ব্যবধানে 2021-এ সেই ভোট শেয়ার বেড়ে দাঁড়াল 37.5%-এর বেশি। এটা প্রায় 10 গুণ বৃদ্ধি। এই সংখ্যাটা শুধু একটা পরিসংখ্যান নয়, এটা শ্যামপুর রাজনৈতিক সমীকরণের এক আমূল পরিবর্তনের স্পষ্ট সংকেত। এই টেবিলটা দেখলে ছবিটা আরও পরিষ্কার হয়ে যায়। তৃণমূল কংগ্রেস তাদের ভোট শতাংশ প্রায় ধরে রাখলেও বিজেপির এই বিশাল উত্থানটা হলো কোথা থেকে? অঙ্কটা খুব সোজা। 2016 সালে কংগ্রেস যেখানে 40%-এর বেশি ভোট পেয়েছিল, 2021-এ সেটা কমে এসে ঠেকেছে মাত্র 9%। তার মানে কংগ্রেসের ভোট ব্যাংকটাই ভেঙে বিজেপির দিকে চলে গেছে, আর লড়াইটা এখন সরাসরি তৃণমূল বনাম বিজেপির হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন হল, ভোটারদের মনে এই বদলের কারণ কি? তাদের ক্ষোভটা কোথায়? ডেটা বলছে 3টে প্রধান কারণ আছে। প্রথমত, দুর্নীতির অভিযোগ, বিশেষ করে কাটমানি আর চাকরির বিনিময়ে টাকার সংস্কৃতি। দ্বিতীয়ত, অর্থনৈতিক স্থিরতা, মানে দীর্ঘদিনের বেকারত্ব আর স্থানীয় শিল্পের অবনতি, যা তরুণদের মধ্যে হতাশা তৈরি করেছে। আর তৃতীয়ত, সামাজিক মেরুকরণ। যে কোনো রাজনৈতিক আলোচনায় আমাদের মনে রাখতে হবে যে প্রতিটি নাগরিকের মর্যাদা সংবিধান দ্বারা সুরক্ষিত। তথ্য জেনে কথা বলার অধিকার এবং তার সাথে দায়িত্বশীল আচরণের গুরুত্ব অপরিসীম। মানুষের ব্যক্তিগত তথ্য এবং তার গোপনীয়তা রক্ষা করাও ততটাই জরুরি। শুধু ভোটের অঙ্ক নয়, এবার ক্ষমতার ভেতরের রসায়নটা দেখা যাক। ক্ষমতাসীন এবং বিরোধী দুই পক্ষেরই শক্তি আর দুর্বলতার জায়গাগুলো বোঝা খুব জরুরি, কারণ এর মধ্যেই ভবিষ্যতের ইঙ্গিত লুকিয়ে আছে। শ্যামপুর যেহেতু উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের অংশ, তাই 2019 আর 2024-এর লোকসভা ভোটের ডেটাটা
খুব ইন্টারেস্টিং। দেখুন, তৃণমূল আর বিজেপি দুই দলেরই ভোট শেয়ার প্রায় একই জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু ভোটার উপস্থিতির হার ৮১% থেকে বেড়ে ৮৭% হয়েছে। এর মানে কি? এর মানে হল দুই পক্ষই নিজেদের সমর্থকদের বুথ পর্যন্ত টেনে এনেছে, লড়াইটা আরও তীব্র হয়েছে, আরও কঠিন হয়েছে। এবার বর্তমান বিধায়কের অবস্থানটা দেখি। ওর শক্তি হল তিনি ৩বারের বিজয়ী, তার একটা মজবুত সংগঠন আছে এবং রাজ্যের কল্যাণমূলক প্রকল্পগুলো তার পক্ষে কাজ করছে। কিন্তু দুর্বলতাও আছে, যেমন দুর্নীতির একটা ধারণা তৈরি হয়েছে, একটানা ক্ষমতায় থাকার কারণে ভোটারদের মধ্যে একঘেয়েমি জন্মেছে, আর আমফানের ত্রাণ নিয়েও অভিযোগ ছিল। সবচেয়ে বড় হুমকি হল বিজেপির বাড়তে থাকা প্রভাব আর প্রতিষ্ঠান বিরোধী হাওয়া। আর এই পুরো সমীকরণে একটা এক্স ফ্যাক্টর আছে, সেটা হলো তরুণ আর প্রথমবার ভোট দিতে আসা ভোটাররা। মোট ভোটারের প্রায় ৩৫%। এই প্রজন্ম বর্তমান ব্যবস্থায় পুরোপুরি সন্তুষ্ট নয়। নতুন মুখ, নতুন প্রতিশ্রুতি তাদের আকর্ষণ করে। শ্যামপুরের ভবিষ্যৎ কোন দিকে যাবে তা ঠিক করে দেওয়ার ক্ষমতা কিন্তু এই তরুণদের হাতে রয়েছে। এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে কথা বললাম, কিন্তু শুধু সমস্যা খুঁজে বের করলেই তো হবে না, সমাধানটাও ভাবতে হবে। চলুন দেখি ভোটারদের এই অভিযোগগুলোকে ভিত্তি করে কিভাবে উন্নয়নের একটা সত্যিকারের রূপরেখা তৈরি করা যেতে পারে। এখানে একটা প্রস্তাবিত বিনিয়োগের কথা বলা হচ্ছে, মোট ৯৫ কোটি টাকা। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা হতে পারে শ্যামপুরের সবচেয়ে জরুরি সমস্যাগুলো, যেমন রাস্তাঘাট আর কর্মসংস্থান সমাধানের একটা চাবিকাঠি। এই টাকাটা ৩টি প্রধান প্রকল্পে ভাগ করার প্রস্তাব রয়েছে। দেখুন, গ্রামীণ সড়ক উন্নয়নে ৫০ কোটি টাকা, যাতে কৃষকের ফসল সহজে বাজারে পৌঁছায়। বন্যা আটকাতে নদীর বাঁধ মজবুত করার জন্য ৩০ কোটি, আর এলাকার যুবকদের প্রশিক্ষিত করে কাজে সুযোগ করে দিতে একটা স্কিল হাব তৈরির জন্য ১৫ কোটি টাকা। এইগুলো হলো সত্যিকারের সমস্যার সত্যিকারের সমাধান। শুধু নতুন প্রকল্পই যথেষ্ট নয়, সরকারি প্রকল্পের সুবিধা যাতে সরাসরি মানুষের কাছে পৌঁছায় সেটাও নিশ্চিত করতে হবে। শাসন ব্যবস্থার মূল লক্ষ্যই হল মানুষের জীবনকে সহজ করা। সরকারি প্রকল্পের সুবিধা যখন সরাসরি মানুষের কাছে পৌঁছায়, তখন শুধু দুর্নীতিই কমে না, মানুষের মর্যাদাও বাড়ে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি ব্যবস্থা চালু করলে মাঝখানে দালালদের দৌরাত্ম্য কমে আর শাসকের ওপর মানুষের ভরসা ফেরে। তাহলে সব মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম? ডেটা আমাদের একটাই কথা বলছে, শ্যামপুরের মানুষ এখন স্লোগানের চেয়ে পরিষেবা বেশি চায়। তারা এমন শাসন চায় যা তাদের দৈনন্দিন জীবনের সমস্যার সমাধান করবে। শ্যামপুর এখন এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক মোড়ে দাঁড়িয়ে। লড়াইটা এখন একেবারে সামনাসামনি, একদিকে অভিজ্ঞতার শক্তি, অন্যদিকে পরিবর্তনের ডাক। যে পক্ষ ভোটারদের এটা বোঝাতে পারবে যে তারা একটা উন্নততর ভবিষ্যৎ দিতে সক্ষম, জয় তাদেরই হবে। আসল প্রশ্ন হল, এই তীব্র মেরুকরণের পরিবেশে বাস্তব উন্নয়নের প্রতিশ্রুতি কি পুরনো আনুগত্য আর পরিচয়ভিত্তিক রাজনীতিকে ছাপিয়ে যেতে পারবে? এর উত্তর শ্যামপুরের মানুষই দেবে, আর তার উপরেই এই অঞ্চলের ভবিষ্যৎ লেখা হবে। যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হয়ে আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai তে যোগাযোগ করুন, mgr@blueprintstrategies.ai তে, অথবা ফোন করুন 08042041602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।